আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, পরবর্তী বৈদিক যুগ ধরা হয় খ্রিস্টপূর্ব 600 অব্দ। অপশান এ। পরেরটা দেখো, পরবর্তী বৈদিক সভ্যতার পূর্বসীমা ছিল মিথিলা পর্যন্ত। তোমাদের বইয়ের এটা 49 নম্বর পেজে পাবে। মেগালিথ ছিল কি বলতো, একটা বড় পাথরের সমাধি। পরেরটা দেখো, মহাজনপদের সংখ্যা ছিল 16টি। পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য হল মৌর্য সাম্রাজ্য। শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। পরেরটা দেখো, কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। পরেরটা দেখো, অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন কে? পাণিনি। চরক সংহিতায় প্রায় 700 ঔষধি গাছপালার কথা পাওয়া যায়। অস্ত্রোপচারে প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করতে চিকিৎসকদের বিশেষ করে কামারের উপর নির্ভর করতে হতো। দেখো, হকা মনীষীয়দের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে? প্রথম দারায়ুস। প্রথম অ্যান্টিওকস ছিলেন সিরিয়ার শাসক। পরেরটা দেখো, সত্য মিথ্যা বলেছে। ঋগ্বেদে বিন্ধু পর্বতের উল্লেখ আছে, এটা কিন্তু মিথ্যা। আদি বৈদিক যুগে নারীরা যুদ্ধে অংশ নিতেন, এটা সত্য। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থায় প্রধান ছিলেন গুরু, এটাও সত্য। পরেরটা দেখো, এবারে রয়েছে দেখো, বর্ধমান মহাবীর 30 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলেছেন, এটা সত্য। তোমাদের বইয়ের 69 নম্বর পেজে রয়েছে এটা। আর দেখো, প্রায় 10 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেছিল, এটা কিন্তু মিথ্যা। এটা 10 বছর নয়, এটা হবে 6 বছর। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যেরই। সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। এবার দেখো, এবারে কি বলে, কেরলে গোলমরিচের ফলন ছিল বিখ্যাত। ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদেরই কি যবন বলা হয়েছে পুরাণ সাহিত্যে। দেখো, একটা স্তম্ভ দিয়েছে এখানে। দেখো, মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের। তার মানে আমরা এখানে এ লিখবো, কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো, 10 কুমার চরিত দণ্ডির লেখা, তাহলে এখানে আমরা বি লিখব। নাগারান্ধ হচ্ছে হর্ষবর্ধন, তাহলে সি। আর গাথা সপ্তর্ষি হালের লেখা, ডি। পরেরটা দেখো, অমরকোষ পূর্ণ বাক্যে উত্তর দাও। অমরকোষ অভিধান কে রচনা করেছিলেন? অমর সিংহ। ধাতুবিজ্ঞানের উন্নতির উদাহরণ হিসেবে কোন লোহার স্তম্ভটির নাম উল্লেখ করা যায়? উত্তর কী হবে? দেখো, মেহেরৌলি। পরেরটা দেখো, ডায়ামাকাস কার দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিল? টলেমি। দেখো, এবার মান 2 এর প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? ইন্দো আর্য ভাষাগোষ্ঠী কাদের বলা হয়? দেখো, তোমাদের বইয়ের 47 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা করবে, এখান থেকে এই পর্যন্ত করবে। পরেরটা দেখো, পরবর্তী বৈদিক সাহিত্য বলতে কী বোঝে? এটাও তোমাদের বইয়ের কত আছে? দেখো, 47 নম্বর পেজে রয়েছে এটা। এই দেখো, তাই সেগুলোকে পরবর্তী বৈদিক সাহিত্য বলা হয়। একটু উপর থেকে লিখবে এটা। পরেরটা দেখো, মল্লদের 2টি রাজ্যের নাম কি উল্লেখ করো? দেখো, পাবা ও কুশিনারা। ষোড়শ মহাজনপদের 2টি গণরাজ্যের নাম উল্লেখ করো, মল্ল ও বৃজি। মৌর্য সাম্রাজ্যের প্রান্তীয় অঞ্চল বলতে কি বোঝো? দেখো, তোমাদের বইয়ের কিন্তু 82 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, এই যে প্রান্তীয় অঞ্চল বলা, যেহেতু মান 2 এর, এটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এটা পুরোটা লিখবে, তাহলে 2 2 পাবে। এখান থেকে লিখলে কিন্তু হবে না, 1 নম্বর পাবে তাহলে। পরেরটা দেখো, কবে কিভাবে মৌর্য শাসনের অবসান হয়েছিল? তোমাদের বইয়ের 86 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো, এই যে এখান থেকে তোমাদের করতে হবে, এই যে এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। এই যে 187 খ্রিস্টপূর্বাব্দে কে ছিল বলতো? দেখো, মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে রাজা এলেন পুষ্যমিত্র শুঙ্গ। এই হচ্ছে কিন্তু মৌর্য সাম্রাজ্যের অবসান হয়ে গেল। পরেরটা দেখো,
মৌর্য আমলে নারী পুরুষরা কীরকম পোশাক ব্যবহার করতেন? দেখো তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে তোমরা এই পর্যন্ত কিন্তু লিখবে। পরেরটা দেখো কি বলেছে, ওর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, না অথবা প্রশ্ন এটা, মৌর্য আমলে মানুষের ঘর বাড়ি ও আসবাবপত্র কেমন ছিল? এটাও তোমাদের বইয়ের দেখো 102 নম্বর পেজে রয়েছে, ঠিক ওই প্যারাটার নিচে রয়েছে। দেখো এই যে এই দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখে দেবে। পরেরটা কি আছে দেখি, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? তোমাদের বইয়ের 115 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো সঙ্গম সাহিত্য, এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, সংখ্যায়ন বলতে কি বোঝো? এটা তোমাদের বইয়ের 120 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, কবে কিভাবে হকামনীষীয় সাম্রাজ্য ভেঙে পড়েছিল? এটা তোমাদের বইয়ের 138 নম্বর পেজে রয়েছে। দেখো স্যাট্রাপ ব্যবস্থা কি, এটাও দেখো 138 নম্বর পেজে রয়েছে। দেখো দুটো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই দেখো হকামনীষীয় সাম্রাজ্য ভেঙে পড়েছিল কবে, এই যে এটা এখান থেকে এটা লিখবে। আর এই স্যাট্রাপ ব্যবস্থাটা নিচে রয়েছে। দেখো এই যে স্যাট্রাপ ব্যবস্থা চাল, এটা পুরোটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদের যুগে গণরাজ্যগুলির পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল কেন? তোমাদের বইয়ের 68 নম্বর পেজ। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখানে লেখা রয়েছে। দেখো ফলে গণরাজ্যগুলির পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল। পরেরটা দেখো, বৌদ্ধ ধর্মের আর্য সত্য বলতে কি বোঝো? তোমাদের বইয়ের 72 নম্বর পেজ। দেখো এই যে দেখো আর্য সত্য, এই যে এই উপদেশকে বলা হয় আর্য সত্য, তার মানে এখান থেকে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের গুপ্তচরদের কাজ কি ছিল, কি কি ছিল? 83 নম্বর পেজ। দেখো এই যে এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখে দেবে। পরেরটা দেখো, মৌর্য সম্রাট অশোক কিভাবে তার ধর্মনীতি থেকে দিয়ে প্রজাদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছিল? সংক্ষেপে লেখো। 85 নম্বর পেজ। দেখো তোমাদের পাঠ্য বইয়ের এই যে এটা লিখতে হবে তোমাদের। পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদের আমলে মানুষের জীবিকা সম্পর্কে লেখো। 66 নম্বর পেজ। দেখো এই যে এটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, গুপ্ত আমলের অগ্রহার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। তোমাদের বইয়ের 106 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে দেখো অগ্রহার ব্যবস্থা, এখান থেকে এই পর্যন্ত, এই যে এই জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। পরেরটা দেখো, জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চায় কতটা সমস্যা সৃষ্টি করেছিল সংক্ষেপে উল্লেখ কর। তোমাদের বই 119 নম্বর পেজ। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে তোমাদের, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের বইয়ের 128 নম্বর পেজ। দেখো এই যে গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চা, এখান থেকে পড়ে তোমরা ছোট করে লিখবে। এই যে পরেরটা দেখো, ভারতীয় উপমহাদেশের সঙ্গে গ্রিসের সম্পর্ক কেমন ছিল উল্লেখ করো। দেখো 138 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এটা তোমাদের লিখতে হবে। পরেরটা দেখো, ভারতের সঙ্গে চীনের সাংস্কৃতিক যোগাযোগ কিভাবে হয়েছিল সংক্ষেপে লেখো। 147 নম্বর পেজ। দেখো এই দেখো এই চীনের সাংস্কৃতিক যোগাযোগ ভারতের সঙ্গে চীনের কীভাবে হয়েছিল এখান থেকে লিখতে হবে, দাগ দিয়ে দিয়েছি, এটা লিখবে। পরেরটা দেখো, কুষাণ শাসন পদ্ধতি সংক্ষেপে লেখো। 88 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে কুষাণ শাসন, এই যে এটা লিখবে, যে দাগ দেওয়া রয়েছে এখান থেকে লিখবে। পরেরটা দেখো, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 94 পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এটা লিখবে, এখানেও কিন্তু অনেকটা রয়েছে, এটা অনেকটা বড়, একটু পড়ে তোমাদের কিন্তু ছোটো করে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, গুপ্ত আমলে মানুষের আর্থসামাজিক জীবনযাত্রা বিভিন্ন দিক উল্লেখ করে। 105 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে, উপরেও কিছুটা রয়েছে। এই যে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। পরেরটা দেখো, কুষাণ আমলের মানুষের আর্থসামাজিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 102 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে, এই যে আর্থসামাজিক রয়েছে এই পর্যন্ত লিখতে হবে তোমাদেরকে। এই যে পরেরটা দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাহিত্য চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। 113 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে
এখানে এটা নিয়ে একটু বড় রয়েছে, এটা পড়ে তোমরা ছোট করে লিখবে। লাস্ট প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। 118 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা, এখান থেকে তোমরা লিখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।